স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার বসুন প্লিজ, উঠতে হবে না স্যার, কেমন আছেন? আছি, ভালো আছি। শেষ পর্যন্ত তোমার আসা হলো? হ্যাঁ, শেষ পর্যন্ত আসা হলো এবং শো শেষ করে আমরা ভাবছিলাম যে আমরা একটু চা খাবো, কোথাও বসবো, সেটা সবাই মিলে বসা হলো না কারণ আপনি মহাব্যস্ত। না, তুমি ব্যস্ত ছিল, আসলে আমার খুব ইচ্ছে ছিল, বাট আমরা ডিফারেন্টলি খুব তাড়াতাড়ি বসবো একদিন। না, নিশ্চয়ই বসবো, তবে আমি খুবই খুবই থ্যাঙ্কস আপনার প্রতি। দর্শক, যেহেতু রমজান চলছে এবং আমি আজকে এসেছি আমার খুবই পছন্দের, খুবই শ্রদ্ধেয় এবং সর্বজন শ্রদ্ধেয় বলবো আমি বিসিবির ডিরেক্টর নাজমুল আবেদীন ফাহিম স্যারের বাসায়, এবং তার সঙ্গে আড্ডা দিব, চা খাবো, গল্প হবে, তার অনেক অজানা তথ্য আপনাদেরকে জানাবো। আর আপনারা আমাদেরকে দেখছেন ইস্পাহানি মির্জাপুর স্মৃতিতে ভরপুর রমজান আয়োজনে। স্যার, আপনার জীবনে অনেক গল্প এবং আমার সুযোগ হয়েছে যে সেই গল্পগুলো কোনো একটা ইন্টারভিউর মাধ্যমে জানার। চা বাগানে চলে যাওয়া, একটু ক্রিকেটের প্রতি মনক্ষুণ্ণ হয়ে তারপর আপনি চলে গিয়েছিলেন, সেই সময়টা আপনার কেমন কাটতো? আমার মনে খুব দারুণ একটা অভিজ্ঞতা ছিল। খুব লম্বা সময় ছিল না, মাত্র 3 বছর ছিলাম, কিন্তু সাধারণ জীবন যেটাতে অভ্যস্ত ছিলাম একটা দীর্ঘ সময়। আমি যখন চা বাগানে গিয়েছিলাম আমার বয়স তখন 24-25, অনেক বেশিও না, কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। অন্য ধরনের একটা জীবন, যেখানে মানুষজন যাদের সাথে ওখানে মিশেছি, ওদের সম্পর্কে আমরা হয়তো গল্পে শুনেছি, গল্পে পড়েছি, কিন্তু কাছ থেকে দেখা হয়নি। সেটা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। একটা নির্জন জীবন, একটা আইসোলেটেড জীবন, সেটা কেমন হয় সেটাও দেখার সুযোগ হয়েছে। ঈদ কেমন কেটেছে চা বাগানে? ঈদ আমি খুব হইহুল্লোড় পছন্দ করি না বলেই হয়তো বেঁচে গেছি, যে আমি একাকে সময় কাটাতে পারি। তো ঈদের সময় যে 2-1 দিন একাকে থাকতে হয়েছে, সেটা খুব যে খারাপ লেগেছে তা না। গান শোনার জন্য চমৎকার একটা জায়গা চা বাগান, কারণ এত নির্জন, শব্দগুলো এত পরিষ্কারভাবে কানে আসে, তো সেটা বোধহয় খুবই উপভোগ্য একটা ব্যাপার। যারা গান শুনতে পছন্দ করে তার জন্য দারুণ একটা জায়গা চা বাগান। আমি দর্শক এই মুহূর্তে ভাবছি যে নাজমুল আবেদীন ফাহিম বসে আছেন, তার হাতে গিটার, ব্যাপারটা আসলে কেমন লাগবে। একটা ব্যাপার জানতে চাই, আমি এরকমটা শুনেছি কোনো একটা ঈদে আপনি পুরোপুরি মানে কোনো দেশে তো ছিলেনই না, দেশের বাইরেও কোনো এমন একটা জায়গায় বসেছিলেন সারাদিন, শিয়ালদা স্টেশন। ওই ঈদের গল্পটা আসলে কি ছিল? শিয়ালদার যে ঘটনাটা সেটা ছিল যে, আমি এটা অনেক আগের কথা, আমরা যাচ্ছিলাম, আমাদের একটা দল যাচ্ছিল ইন্ডিয়াতে, দলের সবাই যাচ্ছিল পাঞ্জাবে, আর শুধু আমি একাই যাচ্ছিলাম গুজরাটে। কেন? ওটা আমরা আমাদের কোর্স করতে গিয়েছিলাম, 1 বছরের একটা কোর্স করতে গিয়েছিলাম, সবাই স্পোর্টস রিলেটেড। সো যাদের পাঞ্জাবে যাওয়ার কথা ছিল, আমরা সকালে পৌঁছেছিলাম কলকাতায়, শিয়ালদায় সকালবেলায় পৌঁছে, যারা পাঞ্জাবে যাওয়ার কথা ছিল তারা সকাল সকাল চলে গেল পাঞ্জাবে, আর আমার ট্রেনটা ছিল রাতের বেলায়। এবং সেটা অনেকদিন আগের কথা কিন্তু, এবং তখন আমার পক্ষে সম্ভব ছিল না যে শিয়ালদায় আশেপাশে কারো কাছে যাবা বা অন্য কিছু চিনে বা সময় কাটানো, হোটেলে যাবার, ওগুলো কোনো সুযোগই ছিল না। সেই সময় অত কিছু চিন্তাও আমাদের আসতো না, কোথায় যাবে কি করবে, সাথে আবার লাগেজও আছে। সো আমি ভেবেচিন্তে ঠিক করলাম যে না, এখানেই থাকতে হবে, সন্ধ্যের সময় যখন ট্রেনের সময় হবে ওই ট্রেনে করে যাব। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই ঈদের দিনটা আমরা একটা জায়গায় বসেছিলাম, আমার লাগের সামনে সারা দিনটা কেটে গেল ওখানে। শুটিং এর ফাঁকে ফাঁকে আপনি অনেক চা খেয়ে থাকেন এবং চায়ের প্রতি আপনার ভীষণ রকম ক্রেভিং কাজ করে। সো কোন চা আপনার সবচেয়ে প্রিয়? টু বি অনেস্ট, আমি ইস্পাহানি মির্জাপুর চা খাই, এবং পারিবারিকভাবেই চা খাওয়ার অভ্যাসটা, এবং সেটা এখনও চলছে। এবং শুধু যে এখানে থাকলেই খাই তা না, আমি এই ব্র্যান্ডের চা পাতাটা, ইস্পাহানি মির্জাপুর চা টি ব্যাগটা আমি সবসময় ক্যারি করি যখন বাইরে যাই, দেশের বাইরে যাই, কারণ এর যে ফ্লেভার আছে, এর যে রং, এটা যদি না নেই আমি নিজে খুব আনকমফোর্টেবল ফিল করি সকালে ব্রেকফাস্টের পরেও। কারণ বাইরে কিন্তু ভালো চা পাতা পাওয়া যায় না তা নয়, কিন্তু এই যে অভ্যস্ততা এটার উপরে, সেটা আমাকে দারুণভাবে আকর্ষণ করে, এবং আমি টু বি অনেস্ট আমি সবসময় ক্যারি করি আমার সাথে। ওয়াও, এরকম দারুণ ব্যাপার। বাট আপনার হাতে বানানো সবচেয়ে স্পেশাল চা কোনটি? ইস্পাহানি মির্জাপুর চা পাতা দিয়ে দুধের চা কিংবা মালাইয়ের চা আমার খুবই পছন্দ। বাট আমি রিসেন্টলি খুবই মালটা চাটা খাচ্ছি, এবং দারুণ রিফ্রেশিং। রোজার শেষে যখন আমি চা খাই ওটাই প্রেফার করি, এবং ইটস রিয়েলি রিফ্রেশিং। আমি আজকে একটু ট্রাই করতে চাই। আমি জানি না আপনি কখনো কারোর জন্য চা বানিয়েছেন কিনা, বাট আজকে আমি আপনার হাতে বানানো চা খেতে চাই, এবং আমি সেই লাকি পার্সন হতে চাই যিনি আসলে আপনার হাতে বানানো চা খেয়েছেন। অবশ্যই আমি বানাই না তা নয়, বানাই। আমি নিশ্চিত যে আমি বানালে তোমারও ভালো লাগবে। চলো দেখি। নিশ্চয়ই স্যার, থ্যাংক ইউ স্যার। চেষ্টা করে দেখি। শিওর স্যার। স্যার, সবকিছু খুব গোছানো এবং আমার দেখে খুব ভালো লাগছিল। আপনি বললেন যে আপনি দেশের বাইরে গেলে ইস্পাহানি মির্জাপুর চায়ের টি ব্যাগ ক্যারি করেন, এবং এখানে আমি পুরো প্যাকেটটাও দেখতে পাচ্ছি। বাহ, খুবই দারুণ। স্যার, আমি হেল্প করছি আপনাকে। আমি খুবই ভালো একজন হেল্পার, মানে রান্নাঘরে আম্মুকে সহযোগিতা করতে করতে কিংবা রান্নার শো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, 2 কাপ পরিমাণ দিচ্ছি। স্যার, পানি গরম হতে হতে আমার কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আপনি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু ন্যাশনাল প্ল্যানিং নিয়ে আপনি ভাবছেন। সেই প্ল্যানিংগুলো কি এবং সেই প্ল্যানিংগুলো আমরা কবে জানতে পারি? প্ল্যানিং বলতে
আমরা কখনো দীর্ঘমেয়াদী সেভাবে পরিকল্পনা করি না। যেমন আমাদের এই যে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, এরপরে আমাদের বিশ্বকাপ 50 ওভারের বিশ্বকাপ আছে 2027-এ। এই পুরোটা জার্নিটা যে 2.5 বছর পরে একটা টুর্নামেন্ট হবে, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে আইসিসি, সেখানে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে এগিয়ে নিয়ে যাবো এই দলটাকে, সেটা একটা লং টার্ম চিন্তা ভাবনা আমরা অলরেডি করা শুরু করেছি। এবং এটাতে যেটা দরকার হলো ক্রিকেট বোর্ডের অন্যান্য যেসব ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোর সাথে সমন্বয় করে একটা পরিকল্পনা তৈরি করা, যেন কোনোখানে ফাঁক না থাকে। স্যার, যেহেতু কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি যে আফগান ক্যাপ্টেন কিন্তু তিনি শুরুর আগেই বলেছিলেন তারা চ্যাম্পিয়ন হতে এসেছেন, যদিও পারেননি, বাট খুব ভালো পারফরমেন্স তারা দিয়েছেন। বাট বাংলাদেশের কথা যদি বলি, বারবারই আমরা হতাশায় ডুবেছি এবং এবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের পারফরমেন্স একদমই ভালো ছিল না। আর যেহেতু 2027-এ আবার ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে, 2023-এ আমরা খুব বাজেভাবে হেরে গেছি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে। সো কি বলার আছে বা কি করার আছে আমাদের এই ন্যাশনাল টিমকে নিয়ে? যেটা হচ্ছে যে আমরা যে ফর্মেটের কথা বলছি, এটা 50 ওভারের একটা ফর্মেট ছিল। এখানে আমরা যদি দেখি যে 2015, 16, 17 এই সময়টা কিন্তু আমরা দারুণ 50 ওভারের টুর্নামেন্ট খেলছিলাম, কিন্তু খুব ভালো ছিল। এবং এই ফর্মেটে আমরা খুব ভালো করি, কিন্তু গত কয়েকটা বছর ধরে মোটেই ভালো করছি না। সো আমার মনে হয় যে এটা নিয়ে যথেষ্ট মনোযোগী ছিলাম না হয়তো আমরা, বা যতটুকু কাজ করা দরকার ততটুকু কাজ করিনি। যে সেটাকে আমরা আলাদাভাবে দেখছি এখন। আমরা চেষ্টা করবো যে এখানে যেসব লুপহোলসগুলো আছে সেগুলো যেন না থাকে। একটা খুব পরিকল্পিতভাবে যদি আমরা কিছু চিন্তা ভাবনা করতে পারি, কিছু কাজ করতে পারি, তাহলে হয়তো একটু ভালো দল নিয়ে যেতে পারবো। আমাদের ব্যাটিংটা নিয়ে আমাদের ক্রাইসিস আছে, সেটা নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। আমাদের বোলিংটা খুব ভালো হচ্ছে নিশ্চয়ই, কারণ আপনি যেহেতু বলছিলেন যে 2027-এ আবার ওয়ানডে ওয়ার্ল্ড কাপ রয়েছে, 2023-এ আমরা খুব বাজেভাবে হেরেছি এবং আবার চ্যাম্পিয়ন্স ট্রফি হলো সেখানে ওয়ানডে ফরম্যাটে। স্যার, পানিটা বোধহয় হয়ে এসছে, আমি একটু সরিয়ে দিচ্ছি। চা পাতা দেওয়ার সময় হয়ে গেল। জি স্যার। সেখানে আমরা একটু চা পাতা দিয়ে দিই, এখানে রাউন্ড অ্যাবাউট 2 স্পুনস। হ্যাঁ, 2 টিস্পুনস। ওকে স্যার, একটা ব্যাপার জানতে চাই। আমরা সবাই জানি যে আপনার হাত ধরে অনেক গুণী ক্রিকেটারদেরকে আমরা পেয়েছি। তাদেরকে যদি পারফরমেন্সের দিক দিয়ে মানে 1, 2, 3 এরকম বসাতে বলি, তাহলে স্যার কাকে আপনি এগিয়ে রাখবেন? সিরিয়াল করতে চাই না আমি, সবাই আমার খুব প্রিয়, সবাই যার যার জায়গা থেকে অবদান রেখেছে, এটা আমরা জানি। স্যার, আরেকটা প্রশ্ন আছে। একটু ওয়েট করো, দেখো যে স্মেলটা, দেখো ফ্লেভারটার কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটাই আমরা দেখতে পাচ্ছি। এবং কালারটা দারুণ একটা কালার দিচ্ছে কিন্তু। এক্স্যাক্টলি স্যার, কালারটা খুবই ওয়াও। এবং আমি কিন্তু মানে পুরো রান্নাঘরটাই এখন ইস্পাহানি মির্জাপুর চায়ের স্মেলে ভরে গেছে। অ্যাবসলিউটলি। আমার মনে হয় আমরা এখন নামিয়ে ফেলতে পারি স্যার। আমার মনে হয় তাই করতে পারি। স্যার, নামাতে একটু জানতে চাই, তামিম ইকবাল খান এক কথায় বলতে বললে তাকে নিয়ে কি বলবেন? মানে এগ্রেসিভ ক্রিকেটার। আমরা যে নতুন ক্রিকেট শুরু করেছিলাম 2007 সালে, যে এগ্রেসিভ রোলটা প্লে করেছিল শুরুতেই, আমরা এখনো মনে আছে জাহির খানকে ডাউন দ্য উইকেট গিয়ে 6 মেরেছিল, আমরা ওই ম্যাচটা জিতেছিলাম ভারতের বিরুদ্ধে। সো নতুন এক ধরনের ইন্টেন্স আমরা দেখেছি বাংলাদেশ দলের, এবং সেটা সূচনা বোধহয় ওর হাত দিয়ে হয়েছিল। আচ্ছা, মাহমুদুল্লাহ রিয়াদ খুব পরিশ্রমী একজন খেলোয়াড়, যে নিজের চেষ্টায় এত দূর উঠে এসছে। মাহমুদুল্লাহ ঠিক এদের মতো ভাগ্যবান ছিল না, মাহমুদের দিকে সবার চোখ ছিল না, কিন্তু মাহমুদুল্লাহ বাধ্য করেছে সবাইকে তার দিকে তাকানোর জন্য, এবং সে কারণেই কিন্তু সে এমন একজন ক্রিকেটার হতে পেরেছে। দারুণ বলেছেন। সর্বশেষ সাকিব আল হাসান। সাকিব আল হাসান বোধহয় কিছুটা ট্যালেন্টেড, কিছুটা গড গিফটেড, কারণ আমাদের দেশ থেকে এরকম একটা স্পোর্টসম্যান বের হবে, স্পোর্টস পার্সোনালিটি বের হবে, এটা আশা করাটা খুব কঠিন ছিল সেই সময়টায়। কৃতিত্বটা পুরোটাই তার, যে সে নিজেকে ওই উচ্চতায় নিয়ে আসতে পেরেছে। এমন অ্যান আউটস্ট্যান্ডিং ক্রিকেটার, এবং সো প্রাউড অফ হিম। থ্যাংক ইউ স্যার। স্যার, এবার আমরা একটু বোধহয় চাটা স্যার, সুগার নাকি আমি এখানে হানিও দেখতে পাচ্ছি? আমার মনে হয় হানি প্রেফার করি আমরা। এক্স্যাক্টলি। আমার নিজেকে এখন খুব ভাগ্যবতী মনে হচ্ছে যে নাজমুল আবেদিন ফাহিম স্যার আমাকে চা বানিয়ে খাওয়াচ্ছেন, এবং ইস্পাহানি মির্জাপুর মালটা চা। এবং আমি খুব টেনশন আছি, কিন্তু ফাইনালি তুমি কি বলো কেমন হয় আমার চা? হ্যাঁ, আই হোপ ভালো হবে স্যার। সো ডু আই। এবার আসল জিনিসটা আসি, মালটার রসটা, যেটা পুরো স্বাদটাকে বদলে দেবে। কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে এবার। হ্যাঁ, একটু ইয়েলোশ হয়েছে। দুটো স্লাইস, 1 2 একটা স্লাইস দিয়ে দিলাম। এবার রেডি হয়ে গেল আমাদের ইস্পাহানি মির্জাপুর মালটা চা। আমার মনে হয় এবার তুমি ট্রাই করে দেখতে পারো। স্যার, থ্যাংক ইউ। আমরা একটু দেখি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমার ধারণা আজকে মানে যারা আমাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখছে, তারা অনেকেই একটু আপসেট হবে, একটু জেলাস ফিল করবে আমার প্রতি, যে নাজমুল আবেদিন ফাহিম স্যারের হাতে বানানো চা খাওয়ার সুযোগ হচ্ছে মোমের। আমরা একটা সিপ দিয়ে দেখো আসলে কতটা ভালো হয়েছে। ওয়াও, খুবই রিফ্রেশিং। আপনি যে কথাটি বলেছেন যে ইফতার শেষে
1 কাপ ইস্পাহানি মির্জাপুর চা দিয়ে বানানো মালটা চা দুর্দান্ত, খুবই রিফ্রেশিং। থ্যাঙ্কফুল যে তুমি পছন্দ করেছো আমার চাটা। না, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমাকে চা বানিয়ে খাওয়ালেন, আমার খুব ভালো লেগেছে। মালটা চায়ের যে রেসিপি এটা তো আপনারা জেনেই গেলেন, আশা করবো যে আপনারা নিজেরাও ট্রাই করে দেখবেন ঘরে, এবং কেমন লাগলো সেটা ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে জানাবেন। নিশ্চয়ই জানাবেন, এবং আমার কিছু ব্যাপার আরও বলার আছে। দর্শক, এতক্ষণ যারা পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলেন তারা চাইলে ইস্পাহানি মির্জাপুর চায়ের পক্ষ থেকে পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আর সেটা করতে হলে অবশ্যই কুইজে অংশ নিতে হবে। কুইজ অংশ নিতে হলে আপনাকে যেতে হবে ইস্পাহানি মির্জাপুর চায়ের ফেসবুক পেজে, সেখানে কুইজ দেওয়া রয়েছে। সঠিক উত্তর দিয়ে ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন ইস্পাহানি মির্জাপুর চায়ের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর আজকের প্রশ্নের সঠিক উত্তরের ক্লু রয়েছে আজকের এই পর্বটিতে, সো ডোন্ট মিস ইট। আপনার রমজান কাটুক ভরপুর আনন্দে ইস্পাহানি মির্জাপুর চায়ের সাথে।